Dear learners, welcome to your YouTube channel, Your Learning Diary. This is MD Jaber Hussain. Today we will discuss about class 11 second poem The Bengal Sailors. প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের ইউটিউব চ্যানেল ইওর লার্নিং ডায়েরিতে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড কবিতা দ্য বেঙ্গল সেইলার। সেই কবিতাটি নিয়ে একটু নতুনভাবে পয়েন্ট ওয়াইজ কবিতার প্রতিটি বিষয় নিয়ে একে একে আলোচনা করব আজকের এই ক্লাসের মধ্য দিয়ে। আজকে আমরা ফার্স্ট দুটো স্ট্যাঞ্জা পড়ব, যেহেতু কবিতাটি একটু বড়, 4টা স্ট্যাঞ্জার। তো ভিডিওটি যাতে খুব বেশি লং না হয়ে যায়, তোমাদের যাতে সুবিধার মনে হয়, তাই আমি আজকে ফার্স্ট দুটো স্ট্যাঞ্জা এই ক্লাসের মধ্য দিয়ে পয়েন্ট ওয়াইজ কবিতার প্রতিটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করব, এবং নেক্সট পার্টে আমরা সেকেন্ড ক্লাসে আমরা পরবর্তী দুটো স্ট্যাঞ্জা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমেই আমরা কবিতা সম্পর্কে একটু জানব, তারপরে কবিতার বিষয়গুলি একে একে আলোচনা করব। সবার প্রথমেই তোমাদের একটু বলে রাখি, যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের এমসিকিউ টাইপস প্রশ্নের এক্সাম হবে, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি গল্প এবং কবিতা ডিপ স্টাডি করতে হবে। উইদাউট ডিপ স্টাডি ছাড়া আমরা কিন্তু পরীক্ষায় গিয়ে প্রপার অ্যান্সার করতে পারবো না। এমনকি তোমাদের কবিতা এবং গল্পের গভীর থেকে প্রশ্ন দিচ্ছে, যেহেতু এমসিকিউ। তো তাই আমরা আজকে একদম গভীরভাবে কবিতার প্রতিটি বিষয় জানব। তো সবার প্রথমেই এই কবিতাটি লিখেছেন সরোজিনী নাইডু। এই কবিতার কবি হলেন সরোজিনী নাইডু। এই কবিতায় কবি সরোজিনী নাইডু মেয়েদের জীবনের উপর আলোকপাত করেছেন। এই কবিতায় কবি মেয়েদের জীবনের বিভিন্ন যে পর্যায় বা স্টেজকে চুড়ির বিভিন্ন কালারের মধ্য দিয়ে তুলে ধরেছেন। ঠিক আছে, বেঙ্গল সেইলার্স মানে হচ্ছে চুড়ি বিক্রেতা। তাই কবি সরোজিনী নাইডু এই কবিতায় চুড়ির বিভিন্ন কালারের মধ্য দিয়ে চুড়িকে বিভিন্ন সিম্বল ইউজ করে, ঠিক আছে, মেয়েদের জীবনের যে বিভিন্ন পর্যায় বা স্টেজ সেটাকে তুলে ধরেছেন। জাস্ট একটু আইডিয়া নিলাম কবিতা সম্পর্কে। এবার আমরা মূল কবিতার রিলেটেড কিছু পয়েন্ট জানবো, যেগুলো আমাদের কবিতাকে বুঝতে খুবই সহজ করে দিবে। ঠিক আছে, এগুলা কবিতার সঙ্গে ইন্টার রিলেটেড। ফার্স্ট দেখো, স্পেশাল অবজেক্টিভ মানে বিশেষ উদ্দেশ্য, অর্থাৎ কবিতাটি আমরা পড়ার উদ্দেশ্য কী, কবিতা থেকে আমরা কী কী জানতে পারবো সেসব জানবো এই পয়েন্টের মধ্য থেকে। ফার্স্ট দেখো, উই উইল নো অ্যাবাউট দ্য পোয়েট সরোজিনী নাইডু। ফার্স্ট আমরা এই কবিতার যে কবি রয়েছে সরোজিনী নাইডু তার সম্পর্কে জানবো। নেক্সট, উই উইল নো অ্যাবাউট দ্য ভেরিয়াস টাইপস অফ বেঙ্গল অ্যান্ড দ্য বেঙ্গল সেইলার্স। আমরা এই কবিতায় বিভিন্ন প্রকারের চুড়ি এবং চুড়ির বিভিন্ন কালারের মধ্যে এবং চুড়ি বিক্রেতা সম্পর্কে জানবো। থার্ড দেখো, উই উইল নো অ্যাবাউট দ্য সিম্বলিজম অফ বেঙ্গলস অ্যান্ড টাইটেল থিম অ্যাটসেট্রা। আমরা এই কবিতার চুড়ির যে বিভিন্ন সিম্বলিজম, ফার্স্টে বলেছিলাম চুড়ির বিভিন্ন সিম্বল ইউজ করে আমাদের মেয়েদের জীবনের বিভিন্ন পর্যায়কে তুলে ধরেছেন, সেটা সম্পর্কে জানবো। টাইটেলটা কেন দেওয়া হলো দ্য বেঙ্গল সেইলার, অর্থাৎ চুড়ি বিক্রেতা, ঠিক আছে, এবং কবিতার যে মূল বিষয়বস্তু সেটা কি ইত্যাদি আমরা এই কবিতার মধ্যে দিয়ে জানবো। তাহলে ফার্স্ট কী কী জানবো আশা করি প্রত্যেকের ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট দেখো, অ্যাবাউট দ্য পোয়েট মানে কবি সম্পর্কে একটু জানবো। দেখো, সরোজিনী নাইডু ইজ অলসো নোন অ্যাজ দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডু নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত। এটা মনে রাখবা, পরীক্ষা এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসে। কোশ্চেন ব্যাংকে তোমরা যদি দেখো, একটু ঘেটে থাকো, এখান থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, তো এই যে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, এখানে একটু বলে রাখি, তাকে এই উপাধিটি দেওয়া হয়েছিল বা তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছেন তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। তিনি প্রথম তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছেন বা এই উপাধি দিয়েছেন। এটা মনে রাখবা, এখান থেকে প্রশ্ন দেয়। এবার এখানে আরেকটু বলি, তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কেন বলা হয়। তাকে বলা হয়েছিল কারণ তার যে বিউটিফুল যে তিনি সুন্দর সুন্দর কবিতা লিখতেন, ঠিক আছে, তার মেলোডিয়াস ভয়েস, তার যে সুমধুর কণ্ঠ, ঠিক আছে, সেটা হচ্ছে নাইটেঙ্গেল সঙ্গের সঙ্গে রিলেটেড বা মিল পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া তিনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। ঠিক আছে, তো এই সব কারণেই মহাত্মা গান্ধী তাকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছেন, একটু মনে রাখবা। নেক্সট দেখো, শি ওয়াজ নট অনলি আ পোয়েট বাট অলসো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। তিনি শুধুমাত্র একজন কবি নন, তিনি তার সাথে সাথে কি একজন রাজনৈতিক কর্মী এবং মুক্তিযোদ্ধা। শি স্টাডিড ইন ইংল্যান্ড আফটার বিং বর্ন ইন হায়দ্রাবাদ।
তিনি হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। সেখানে জন্মগ্রহণের পর পরবর্তীতে ইংল্যান্ডে গিয়ে তিনি কী করেন, পড়াশুনো করেন। দেখো এবার কবির জন্ম বা বার্থ। শি ওয়াজ বর্ন অন 13 ফেব্রুয়ারি 1879 ইন হায়দ্রাবাদ, ইন্ডিয়া। তিনি ভারতের হায়দ্রাবাদে 1879 খ্রিস্টাব্দে 13 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। নেক্সট দেখো নোটেবল ওয়ার্কস, তার মানে উল্লেখযোগ্য কিছু লেখালেখি বা উল্লেখযোগ্য কিছু কাজ। দেখো হার ফার্স্ট কালেকশন অফ পোয়েট্রি ইজ দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, অ্যানাদার নোটেবল কালেকশন ইজ দ্য বার্ড অফ টাইম। তার প্রথম যে কবিতার সংকলন সেটার নাম হচ্ছে দ্য গোল্ডেন থ্রেশহোল্ড, এবং অন্যতম একটা কবিতার সংকলন সেটা হচ্ছে দ্য বার্ড অফ টাইম। তার এই দুইটা কবিতার সংকলন মনে রাখবা। যদি প্রথম বলে তাহলে কিন্তু আমরা বলবো দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। এখান থেকেও এমসিকিউ আসে, একটু পয়েন্টটা মনে রাখবা, প্রয়োজনে নোট ডাউন করে নাও। নেক্সট দেখো ডেথ, কবির মৃত্যু। শি ওয়াজ ডাইড অন 2 মার্চ 1949 ইন লখনৌ, ইন্ডিয়া। তিনি ভারতের লখনৌতে 1949 সালে 2 মার্চ পরলোক গমন করেন বা মারা যান। নেক্সট দেখো সেটিং। সেটিং মানে কবিতাটি কোথায় সেট করা হয়, কোথায় লেখা হয়, ঠিক আছে। দ্য পোয়েম ইজ সেট অ্যাট আ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান টেম্পল ফেয়ার হোয়ার পিপল গ্যাদার্ড ফর ওয়ার্শিপ অ্যান্ড ফেস্টিভ্যালস। এই কবিতাটি সেট করা হয় হচ্ছে ভারতের প্রথাগত মন্দিরের মেলায়, মন্দিরকে উপলক্ষ করে বা কেন্দ্র করে যে মেলাগুলো হয়, ঠিক আছে, এরকম একটা মন্দিরের মেলায় যেখানে মানুষ জড়ো হয়, গ্যাদার্ড হয়, কিসের জন্য, ওয়ার্শিপ করার জন্য, মানে ঈশ্বরের কি বলবো, পূজা অর্চনা করার জন্য, তাই না, এবং ফেস্টিভ্যাল আনন্দ করার জন্য, উৎসব করার জন্য। তো ওরকম একটা মন্দিরের মেলায়কে কেন্দ্র করে কবি সরোজিনী নাইডু এই কবিতাটি সেট করেছেন বা লিখেছেন। নেক্সট দেখো পাবলিশ, কবিতাটি কবে পাবলিশ হয় বা প্রকাশিত হয়। দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1912 ইন হার কালেকশন অফ পোয়েট্রি দ্য বার্ড অফ টাইম। তার এই যে দ্য বেঙ্গল সেলার্স কবিতাটি পাবলিশ হয় বা প্রকাশিত হয় 1912 সালে তার যে কবিতার সংকলন দ্য বার্ড অফ টাইমে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে এমসিকিউ দিয়ে দেয়, মনে রাখবা। নেক্সট দেখো টাইটেল, কবিতার যে নামকরণ বা নাম যে দ্য বেঙ্গল সেলার্স অর্থাৎ চুরি বিক্রেতা, এটা কেন বা এটার সঙ্গে মূল বিষয়বস্তুর কী সম্পর্ক। দেখো দ্য টাইটেল অফ দ্য পোয়েম রিপ্রেজেন্টস অফ দ্য পোয়েম সেন্ট্রাল থিম হুইচ ইজ সেলিব্রেশন অফ ইন্ডিয়ান ওমেনহুড থ্রু দ্য সিম্বলিজম অফ বেঙ্গলস। এই যে কবিতার নামকরণ দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে দ্য বেঙ্গল সেলার্স, সেটা ডাইরেক্টলি কবিতার মূল বিষয়বস্তুটাকেই তুলে ধরে। কারণ এই কবিতার যে মূল বিষয়বস্তু সেটা কি, চুরি বিক্রেতা, চুরির বিভিন্ন কালারের মাধ্যমে মেয়েদের জীবনের যে বিভিন্ন স্টেজকে তুলে ধরেছেন কবি, সেটাকেই তুলে ধরে হচ্ছে টাইটেলটা। তাই এটার নাম কবি দিয়েছেন, টাইটেল দিয়েছেন দ্য বেঙ্গল সেলার্স অর্থাৎ চুরি বিক্রেতা। নেক্সট দেখো থিম মানে কবিতার মূল বিষয়বস্তু কী একটু জানি। দেখো দ্য পোয়েম রিপ্রেজেন্টস ইন্ডিয়ান কালচার, ট্র্যাডিশন অ্যান্ড দ্য সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ওমেন্স লাইফ ভেরিয়াস স্টেজ থ্রু দ্য কালার অফ বেঙ্গলস। এই কবিতায় কবি চুরির বিভিন্ন কালারের মধ্য দিয়ে ভারতের প্রথাগত কালচার, ঠিক আছে, প্রথাগত কালচারকে তুলে ধরেছেন এবং মেয়েদের জীবনের বিভিন্ন স্টেজকে বুঝিয়েছেন। নেক্সট দেখো দ্য পোয়েট ইউজেস ডিফারেন্ট কালার্স অ্যান্ড টাইপস বেঙ্গল ফর রিপ্রেজেন্টিং ওমেন্স জার্নি ফ্রম মেইডেনহুড টু ম্যারেজ অ্যান্ড মাদারহুড। ঠিক আছে, এখানে কবি বিভিন্ন চুরির কালারের মধ্য দিয়ে মেইডেনহুড মানে হচ্ছে কুমারী বা অবিবাহিত মেয়ে, তারপরে দেখো কী বলা আছে, ম্যারেজ মানে বিবাহিত, এবং মাদারহুড মানে বিয়ের পরে যে কী হয়, মায়ে পরিণত হয়। ঠিক আছে, তো এই যে মেয়েদের জীবনের যে স্টেজ, প্রথমে কী হলো, কুমারী বা অবিবাহিত মেয়ে থাকে, ঠিক আছে, তারপরে কি বিয়ে হয়ে যায়, তারপরে মা হয়ে যায়। তো এই যে বিভিন্ন ভাগ বা স্টেজ বা পর্যায়, সেটাকেই তুলে ধরেছেন। এটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। আশা করি একটু কবিতা সম্পর্কে ধারণা প্রত্যেকের হয়ে গেছে। ঠিক আছে, এগুলো জানলে হচ্ছে আমাদের কবিতাটি বুঝতে আরও সহজ হবে। নেক্সট দেখো বেঙ্গল কালার অ্যান্ড মিনিংস। ঠিক আছে, চুরির যে বিভিন্ন কালার ব্যবহার করেছেন সেগুলোর অর্থ কী বা কোন কালার ইউজ করে কবি কোন মেয়ের জীবনের কোন স্টেজকে বুঝিয়েছেন সেটা জানবো। দেখো দ্য বেঙ্গল আর নট জাস্ট অর্নামেন্টস বাট অলসো রিপ্রেজেন্টস ডিফারেন্ট স্টেজ অফ ওমেন্স লাইফ। চুরি শুধুমাত্র অর্নামেন্ট নয়, সেটা তুলে ধরেছে মেয়েদের জীবনের বিভিন্ন স্টেজকে। দেখো ফার্স্ট সিলভার অ্যান্ড ব্লু, রূপলি এবং নীল, এই যে কালারটা রিপ্রেজেন্ট ইয়ং মেইডেন্স। সেটা কি তুলে ধরে, ইয়ং মেইডেন্স। ইয়ং মেইডেন্স বলতে অবিবাহিত মেয়ে বা কুমারী মেয়েদেরকে বোঝাতে কবি সিলভার অ্যান্ড ব্লু কালারটি ইউজ করেছেন। এটা মনে রাখবে, এটা সিম্বল হিসেবে ইউজ করছে। পরীক্ষায় প্রশ্ন দেয় যে সিলভার অ্যান্ড ব্লু কালার ইউজ করে কবি মেয়েদের জীবনের কোন স্টেজকে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, মনে রাখবে মেইডেন, ইয়ং মেইডেন, কুমারী বা অবিবাহিত। নেক্সট দেখো ইয়েলো অ্যান্ড রেড রিপ্রেজেন্ট দ্য বার্ডস
অ্যান্ড দেয়ার ওয়েডিং ডে, ঠিক আছে। এখানে মেয়েদের জীবনের যে বিয়ের দিন বোঝাইতে ইয়েলো এবং রেড, ঠিক আছে। ইয়েলো আর রেড কি, হলুদ এবং লাল। বিয়ের দিন সব মেয়েরাই কী করে, একটু লাল লাল শাড়ি, ঠিক আছে, হলুদ একটু মানে চকচক, ঠিক আছে, ঝলমল সাজ দেয়। তো তাই এখানে কবি মেয়েদের বিয়ের দিন বোঝাতে, ঠিক আছে, এই কালারটা ইউজ করছেন, মনে রাখবে এটাও। নেক্সট দেখো, পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে represent the women who have experienced life, motherhood and the responsibilities of a wife and family. এই যে পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে, এই কালারটার মাধ্যমে মেয়েদের জীবনে তার পরের স্টেজ, যেটা বিয়ের পরে কী হয়, মা হয়ে যায়, একটা মেয়ে মায়ে পরিণত হয়, এবং ফ্যামিলির যে দায়িত্ব, পরিবারের যে দায়িত্ব, ঠিক আছে, সেই পার্টটাকে বা সেই স্টেজটাকে এখানে বুঝিয়েছেন। তাহলে আমরা তিনটা কালারের মানে তিনটা স্টেজকে এখানে পাচ্ছি। প্রথম হচ্ছে বিয়ের আগে, ঠিক আছে, অবিবাহিত, তারপরে হচ্ছে বিয়ে, তারপরে হচ্ছে বিয়ের পরে মা বা ফ্যামিলির দায়িত্ব, সেই তিনটা স্টেজকে পাচ্ছি, মনে রাখবা। এবার দেখো রাইম স্কিম মানে ছন্দমিল, কবিতার ছন্দমিল। এটা আমি আগের যখন আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাটি বুঝিয়েছিলাম, তখনও বুঝিয়েছিলাম, আবার দেখে নাও, এই কবিতা একটু বলে দিই। রাইম স্কিম মানে ছন্দ মিল। দেখো এ এ বি বি সি সি, একটু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে কবিতাটি, ফার্স্ট লাইনের যে শেষ ওয়ার্ডটা দেখো কি, বিয়ার। সেকেন্ড লাইনের যে শেষ ওয়ার্ডটা দেখো ফেয়ার। এই যে বিয়ার এবং ফেয়ার, ঠিক আছে, লাস্টে আর একটা মিল এবং শব্দের মধ্যেও একটা মিল, বিয়ার ফেয়ার। তাহলে প্রথমেরটাকে এ ধরলে আমাকে সেকেন্ড লাইনটাকেও এ ধরতে হবে। থার্ড লাইন দেখো ব্রাইট শেষ ওয়ার্ডটা, এবং ফোর্থ লাইনের শেষ ওয়ার্ডটা দেখো লাইট। তাহলে ব্রাইট অ্যান্ড লাইট একটা ওয়ার্ডের মিল, এমনকি টি দিয়ে শেষ একটা কি লেটারেরও মিল পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা থার্ডটাকে বি ধরি, ফোর্থটাকেও বি ধরতে হবে। তাহলে প্রথমেরটা এ, দ্বিতীয়টা এ, তৃতীয়টা বি, চতুর্থটাও বি। লাস্ট দেখো 5 নাম্বার লাইনের যে লাস্ট ওয়ার্ডটা লাইফস, এবং 6 নাম্বার লাইনের লাস্ট ওয়ার্ড দেখো ওয়াইফস, ঠিক আছে। এই যে লাইফস অ্যান্ড ওয়াইফস, ঠিক আছে, এই দুটার মধ্যে একটা মিল, ওয়ার্ডেরও মিল এবং এস দিয়ে শেষ লেটারেরও মিল। তাহলে এটাকে যদি আমরা সি ধরি, 6 নাম্বার লাইনটাকেও সি ধরতে হবে। তাই বলা হয় যে এ মানে প্রথম দুইটাকে এ, বি মানে থার্ড এবং ফোর্থ, সি মানে 5 and 6, ঠিক আছে। তাই কবিতার এই যে ছন্দের মিল, এই যে শেষের বর্ণ বা শব্দের যে মিল, এটাকে বলা হয় বাংলায় ছন্দ মিল, ইংলিশে বলা হয় রাইম স্কিম। এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন দেয়, তোমরা বই কোশ্চেন ব্যাংক একটু ঘাটো যারা, তারা হয়তো নোটিস করছো। তারপরেগুলো সেম, এই যে দেখো, তারপরে দেখো এই যে রিস্ট অ্যান্ড মিস্ট, ঠিক আছে, এই যে শব্দের মিল। তারপরে ড্রিম, স্ট্রিম, ক্লিপস, তারপরে লিপস, ঠিক আছে, এই যে মিল, এটাকে বলা হয় ছন্দ মিল বা ইংলিশের রাইম স্কিম। আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট দেখো কিছু ওয়ার্ড মিনিং জানবো, তারপরে আমরা কবিতাটি জানবো। দেখো ফার্স্ট, বেঙ্গল মানে চুরি, সেলার্স মানে বিক্রেতা। নেক্সট দেখো বিয়ার মানে বহন করা, শাইনিং মিন্স ঝকঝকে বা চকচকে, লোডস মিন্স ভার, টেম্পল ফেয়ার মানে মন্দিরের মেলা, ডেলিকেট মানে সূক্ষ্ম বা ভঙ্গুর, রেইনবো মিন্স রামধনু, ট্রিন্টেড মিন্স মিশ্রিত, সার্কেলস মিন্স বৃত্ত, লাস্টার্স মিন্স উজ্জ্বল, টোকেনস মিন্স সিম্বল বা চিহ্ন বা প্রতীক বা নিদর্শন বলা যায়, রেডিয়েন্ট লাইফস মানে হচ্ছে উজ্জ্বল জীবন বলা যায়, সুখী জীবন বলা যায়, আনন্দময় জীবন বলা যায়, প্রাণবন্ত জীবন বলা যায়, ঠিক আছে। ওই যে উইপস মানে হচ্ছে স্ত্রী, মেইডেন মানে কুমারী বা অবিবাহিত, রিস্ট মিন কবজি, মিস্ট মানে কুয়াশা, ফ্ল্যাশ মানে রক্তিম বা ডিপ রেড, ঠিক আছে। বার্ডস মিন্স কুড়ি বা মুকুল, যেটা ফুলের কুড়ি বা মুকুল হয়, ট্র্যাঙ্কুয়েল মিন্স শান্ত বা খাম, ব্রো মিন্স ব্রু এখানে এটা এভাবে ইউজ করবো না, যে আইব্রো আমরা বলি না, যে চোখের অগ্রভাগকে বোঝাতে, তো এখানে ব্রো বলতে আমরা চোখে মানে অগ্রভাগ বোঝাবো, ঠিক আছে। এখানে এটা একটু মিস্টেক হয়ে গেছে, একটু মনে রাখবো, ব্রো মিন্স অগ্রভাগ, ঠিক আছে। উডল্যান্ড স্ট্রিম মিন্স বনভূমিতে প্রবাহিত জলস্রোত বা ছোট্ট নদী, অ্যাগ্লো মিন্স চকচকে বা ঝলমলে, ঠিক আছে। হ্যাঁ, বাস এই যে কবিতার মানে আমরা ওয়ার্ড মিনিংগুলো জানলাম, সেটা হচ্ছে আমাদের কবিতাকে বুঝতে আরও সহজ করে দিবে, ঠিক আছে। তো আমরা এবার মূল কবিতায় প্রবেশ করছি, সবাই ভালো করে একটু মনোযোগ দিবা, ঠিক আছে। যেহেতু কবিতায় একটু মানে আমাদের গভীরভাবে বুঝতে হলে আমাদের গভীরভাবে ভাবতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট যদি আমরা কবিতার লাইন ট্রান্সলেট করি, তাহলে হয়তো প্রপার মিনিংটা কবিতার বা কবির ভাবনাটা বুঝতে পারি না, ঠিক আছে। তো একটু ভালো করে মন দাও। দেখো ফার্স্ট, বেঙ্গল সেলার্স আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। বলছেন বেঙ্গল সেলার্স আর উই আমরা চুরি বিক্রেতা, হু বিয়ার যারা বহন করি, বিয়ার মানে বহন করা, আওয়ার শাইনিং লোডস, শাইনিং মানে হচ্ছে
চকচকে বা ঝকমকে, লোডস মিন হচ্ছে ভার। টু দ্য টেম্পল ফেয়ার মানে হচ্ছে মন্দিরের মেলায়। তাহলে এখানে কবি কী বলছেন, যে আমরা চুড়ি বিক্রেতা, আমরা যারা বহন করি আমাদের চুরির সেই উজ্জ্বল বা চকচকে বা ঝলমলে ভার বা বোঝা টু দ্য টেম্পল ফেয়ার, সেই মন্দিরের মেলায়। থার্ড লাইন দেখো, হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট। এখানে কবি বলছেন কারা কিনবে, হু উইল বাই মানে কেনা, দিস ডেলিকেটস মিন সূক্ষ্ম বা ভঙ্গুর। চুড়ি কী হয়, একটুতেই ভেঙে যায়, যেমন কাচের চুড়ি একটুতেই ভেঙে যায়, তো কী হয়, একটু ভঙ্গুর টাইপের হয়। তো বলছে কবি কারা কিনবে এই সূক্ষ্ম বা ভঙ্গুর ব্রাইট মানে উজ্জ্বল রেইনবো টিন্টেড রামধনু রঙে রঙ্গিত। রামধনুর আমরা জানি কটা রং হয়, 7টা রং হয়, বাংলা যেটা শর্টে বলা হয় বে নি আ স হ ক লা, ঠিক আছে। তো চুড়ি বিভিন্ন যেহেতু কালারের হয়, সবুজ পাওয়া যায়, লাল পাওয়া যায়, ঠিক আছে। তো এছাড়াও একটা চুড়ির মধ্যে অনেক কালারের পাওয়া যায়, ঠিক আছে, এই পাশে লাল, এই পাশে হলুদ, এই পাশে সবুজ, তাই না। তো এই যে চুড়ির বিভিন্ন কালার বোঝাতেই কবি এখানে রেইনবো টিন্টেড বা রামধনু রঙে রঙ্গিত এই শব্দটি বা এই ওয়ার্ডটি ইউজ করছেন, ঠিক আছে। সার্কেলস বৃত্ত, লাইট মানে আলো। তো কবি বলছেন কারা কিনবে আমাদের এই সূক্ষ্ম বা ভঙ্গুর আলোর রামধনু রঙে রঙ্গিত আলোর এই বৃত্তগুলি কারা কিনবে। আলোর বৃত্ত বলতে এখানে চুড়িকে বোঝানো হয়েছে, সার্কেল অফ লাইট, আলোর বৃত্ত বলতে এখানে চুড়িকে বোঝানো হয়েছে। তো বলছেন কারা কিনবে আমাদের এই সূক্ষ্ম বা ভঙ্গুর উজ্জ্বল রামধনু রঙে রঙ্গিত এই আলোর বৃত্ত বা চুড়িগুলি। আশা করি 4টা লাইন ক্লিয়ার। নেক্সট দেখো, লাস্টার্স টোকেন অফ রেডিয়েন্ট লাইভস ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। লাস্টার্স মিন উজ্জ্বল বা চকচকে, টোকেন্স মিন সিম্বল বা প্রতীক বা নিদর্শন, অফ রেডিয়েন্ট লাইফ মানে প্রাণবন্ত জীবন বা উজ্জ্বল জীবন বা সুখী জীবন বা আনন্দময় জীবন। ফর হ্যাপি ডটার মানে সুখী মেয়েদের জন্য, ফর হ্যাপি ওয়াইফস মানে হচ্ছে ওয়াইফস মানে স্ত্রী, ঠিক আছে, হ্যাপি বা সুখী স্ত্রীদের জন্য। তো বলছে চুড়ি হচ্ছে কিসের প্রতীক, উজ্জ্বল জীবনের প্রতীক বা আনন্দের প্রতীক, ঠিক আছে। চুড়ি হচ্ছে উজ্জ্বল জীবনের বা আনন্দের একটা প্রতীক সুখী মেয়েদের জন্য এবং সুখী স্ত্রীদের জন্য। কারণ চুড়ি কি সবাই পরে, মেয়েরাও পরে, স্ত্রীরাও পরে, তাই না। যারা বাবা তারা মেয়ের জন্য চুড়ি নিয়ে আসে, যারা ব্রাদার তারা বোনের জন্য নিয়ে আসে, যারা হাজব্যান্ড তারা ওয়াইফের জন্য নিয়ে আসে, ঠিক আছে, কেউ মায়ের জন্য নিয়ে আসে, ঠিক আছে, এক একজনের জন্য নিয়ে আসে। তো চুড়ি হচ্ছে সবার জন্যই, ঠিক আছে। তো মেয়ে তার জীবনের প্রতিটা জীবনেই মানে সারা জীবনেই কি হয়, চুড়ি পরে, ঠিক আছে, এক এক সময় এক এক রঙের চুড়ি পরে। যখন একটা মেয়ে ছোট জন্মগ্রহণ করে তখন শিশু হিসাবে জন্মগ্রহণ করে, তারপরে কি হয়, ধীরে ধীরে বড় হয়, বিবাহের সময় হয়, তারপরে বিয়ে হয়ে যায়, তারপরে নতুন জীবনে পদার্পণ করে, ঠিক আছে। তারপরে এই যে দায়িত্বগুলোর মধ্যে যে চেঞ্জেস সেটাকে এখানে কবি বোঝানোর চেষ্টা করছেন, ঠিক আছে। আশা করি ফার্স্ট স্ট্যাঞ্জা ক্লিয়ার, ঠিক আছে। এবার চলে আসছি আমরা সেকেন্ড স্ট্যাঞ্জা। দেখো, সাম আর মিট ফর আ মেইডেন রিস্ট সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। কবি বলছেন কিছু চুড়ি হচ্ছে মেইডেন্স মিন্স অবিবাহিত বা কুমারী, রিস্ট মিন কবজি, ঠিক আছে। সিলভার মানে হচ্ছে রূপলি, ব্লু মানে নীল, মাউন্টেন মিস্ট মানে পাহাড়ি কুয়াশা, মিস্ট মানে কুয়াশা। তো কবি বলছেন কিছু চুড়ি হচ্ছে অবিবাহিত বা কুমারী মেয়েদের পরার কবজিতে বা হাতে পরার জন্য, সেগুলোর কালার কি, সিলভার অ্যান্ড ব্লু রূপলি এবং নীল পাহাড়ি কুয়াশার মতো। আমি আবার বলছি, কবি বলছেন কিছু চুড়ি হচ্ছে অবিবাহিত মেয়েদের কবজিতে বা হাতে পরার জন্য, যাদের বা সেই চুড়িগুলির কালার হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু পাহাড়ি কুয়াশার মতো। এখানে অ্যাস ইউজ করে কবি কম্পেয়ার করছেন, ঠিক আছে। অ্যাস ইউজ করে কম্পেয়ার করলে সেটা রেটরিকে আমরা সেটাকে কী বলি, অ্যাস আবার লাইক ইউজ করে যখন কম্পেয়ার করা হয় সেটা হচ্ছে কি, সিমিলি, ঠিক আছে। রেটরিকের উপরে আমি নেক্সট ক্লাস নিয়ে আসবো, তোমরা কমেন্টে জানাও যদি রেটরিকের উপরে ক্লাস চাও। সেখানেও তোমাদের সিলেবাসে সেটাও আছে, সেখান থেকেও প্রশ্ন আছে, যারা কোশ্চেন ব্যাংক ঘাটো তাদের বুঝতে পারবা, ঠিক আছে। তো এখানে কবি বলছেন ওটাই, যে কিছু চুড়ি হচ্ছে অবিবাহিত বা কুমারী মেয়েদের হাতের কবজিতে পরার জন্য, যেগুলোর কালার হচ্ছে রূপলি এবং নীল পাহাড়ি কুয়াশার মতো। আশা করি কি ক্লিয়ার। নেক্সট দেখো, some are flashed like the birds that dream on the tranquil brow of a woodland stream. কবি বলছেন কিছু ফ্ল্যাশড
ফ্ল্যাশ মানে হচ্ছে ডিপ রেড বা গোলাপি আভাযুক্ত যে লালটা হয় সেটাকে বোঝাতে ফ্ল্যাশ ইউজ করছেন। লাইক মানে এখানেও কম্পেয়ার করা হয়েছে। বার্ডস মিনস হচ্ছে মুকুল বা ফুলের কুড়ি যে হয়। ড্রিম মানে স্বপ্ন। ট্র্যাঙ্কুয়েল মানে শান্ত। ব্রো মিনস অগ্রভাগ। উডল্যান্ড স্ট্রিম মানে বনভূমিতে প্রবাহিত ছোট্ট জলস্রোত বা ছোট্ট নদী। তো কবি বলছেন যেমন কি যে কিছু কি বলবো, কিছু যে ফুলের কুঁড়ি লাল রঙে বা লজ্জায় রাঙা যে কিছু ফুলের কুঁড়ি, তারা কিসের স্বপ্ন দেখে? ফুল ফোটার স্বপ্ন দেখে। ফুলের কুঁড়ি অবশ্যই কিসের স্বপ্ন দেখবে? ফুল ফোটার। যে অন্য যে ফুলগুলো অলরেডি যারা ফুটে গেছে তারা স্বপ্ন দেখে কবে আমি তাদের মতো ফুটবো, তাদের মতো আমিও মানুষের সামনে প্রদর্শন করতে পারবো নিজেকে। আমরাও কি জীবনে বড়দের দেখে আমরাও ভাবি অনেক সময় যে কবে তাদের মতো বড় হব, তাই না? যে উচ্চ আকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন। তো এখানে যেমন ফুলের কুড়িগুলো কি ফুল ফোটার স্বপ্ন দেখে। কোথায় ফুল ফোটার স্বপ্ন দেখে? অন দ্য ট্র্যাঙ্কুয়েল ব্রো অব উডল্যান্ড স্ট্রিম। এখানে তারা ফুল ফোটার স্বপ্ন দেখে হচ্ছে বনভূমিতে প্রবাহিত ছোট্ট জলস্রোত বা ছোট্ট নদীর শান্ত অগ্রভাগে। কারণ বনভূমিতে প্রবাহিত, তোমরা জাস্ট ইমাজিন করো, কল্পনা করো, বনভূমিতে যদি একটা চারিদিকে বন জঙ্গল, সেখানে যদি একটা ছোট্ট জলস্রোত বা ছোট্ট নদী প্রবাহিত হয়, তার অগ্রভাগে শান্ত জায়গাটা, তার অগ্রভাগে যদি কোনো ফুল ফোটে, তাহলে সেই ফুলটা কি সবথেকে বেশি ভাববে যে আমি সবথেকে বেশি সুন্দর জায়গায় ফুটেছি, সবথেকে সুখীতে আছি, ঠিক আছে, তাই না? একটা সুন্দর জায়গা। তো এটাই বুঝিয়েছেন কবি। বলছেন যে যেমন কিছু এখানে এই দুটো লাইনের মধ্য দিয়ে কবি ওই সব মেয়েদের বোঝানোর চেষ্টা করছেন যে সব মেয়েরা কিসের স্বপ্ন দেখে? বিয়ের স্বপ্ন দেখে। যে মেয়েরা বিয়ের আগে প্রত্যেকেই স্বপ্ন দেখে যা বিয়ে করবে, তারা একটা সুখী জীবনে পদার্পণ করবে বা পা রাখবে, সেখানে সুখী হবে, ঠিক আছে, সুন্দর জায়গায় যাবে, সেখানে নিজেকে মানিয়ে নিবে, তাই না? তো যেমন ছোট্ট ফুলের কুড়িগুলা ফুল ফোটার স্বপ্ন দেখে সেই সুন্দর একটা জায়গায়, ঠিক আছে, তেমনি মেয়েরাও বিয়ের আগে বিয়ের স্বপ্ন দেখে যে বিয়ে করে সুন্দর একটি জায়গায় যাওয়ার জন্য, নিজের জীবনকে সুখী করার জন্য। এটাই কবি এখানে বার্ডস দিয়ে, ফুলের কুড়ির মাধ্যমে মেয়েদের এই পার্টটাকে তুলে ধরেছেন, ঠিক আছে। নেক্সট দেখো, সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিপস টু দ্য লিম্পেড গ্লোরি অফ আ নিউ বর্ন লিপস। এখানে কবি বলছেন অ্যাগ্লো মানে হচ্ছে চকচকে বা ঝলমলে, ঠিক আছে। ব্লু মিনস পুষ্প বা ফুল, ঠিক আছে। ক্লিপস মিন আলাদা হয়ে যাওয়া বা বিভক্ত হয়ে যাওয়া। লিম্পেড মিন স্পষ্ট বা স্বচ্ছ। নিউ বর্ন লিপস মানে হচ্ছে নতুন জীবনে পদার্পণ করা। তো কবি এখানে বলছেন যে কিছু চকচকে বা উজ্জ্বল ফুলের মতো যারা ফোটে কি হয়ে যায়? আলাদা হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, একদম কিসের মতো? স্বচ্ছ এবং স্পষ্ট হয়ে নিজের গরিমায়, ঠিক আছে, নতুন পাতার মতো চকচক করে ওঠে, তাই না? ফুল যখন ফুটে যায় তখন কী হয়? আলাদা হয়ে যায়, কুড়ি থেকে বের হয়ে যায়, তাই না? যখন কুড়িতে থাকে তখন কি একসাথে থাকে, ছোট্ট একটা অবস্থায় থাকে। যখন ফুটে যায় তখন কি হয়ে যায়? কুড়ি থেকে বের হয়ে যায়, বড় হয়ে যায়, আলাদা হয়ে যায়, ঠিক আছে। তারপরে কি সুন্দর হয়ে যায় আবার, ঠিক আছে, একটা নতুন সদ্য গোজানো পাতার মতো কী হয়ে যায়? একদম স্পষ্ট গরিমায় নিজেকে ভাবে যে আমি তো ফুল ফুটে গেছি, তাই না? একটা সুন্দর ফিলিংস বা সুন্দর ভাবনায় নিজেকে রাখে। তো এখানে কবি বোঝাতে চেয়েছেন মেয়েদের জীবনের, যে আগের লাইনে আমরা জানলাম যে বিয়ের স্বপ্ন দেখা, ঠিক আছে, যে বিয়ে নিয়ে মেয়েরা যেমন স্বপ্ন দেখে নতুন জীবনে পদার্পণ করার, সেই বিয়ের আগে যে মেয়েরা স্বপ্ন দেখে, এখানে কবি বলতে চেয়েছেন যে তেমনি কি করে? এখানে বলছেন যে তেমনি সেই মেয়েরা বিয়ের মাধ্যমে আলাদা হয়ে যায়, নতুন জীবনে পদার্পণ করে, নতুন জগতে পা রাখে, নতুনভাবে সব কিছু মানিয়ে নেয়, ঠিক আছে, সব কিছু নতুন করে শুরু করে এবং কি করে? সেখানে স্পষ্ট এবং স্বচ্ছভাবে নিজেকে গ্লোরি করে, ঠিক আছে। নিউ বর্ন লিভস মানে সদ্য গজানো সবুজ পাতার মতো। এখানে বলতে চেয়েছেন নতুন জীবনে পদার্পণ করাকে, যে বিয়ের মাধ্যমে মেয়েরা কী করে? নতুন জীবনে যে পদার্পণ করে নিজেকে, তখন ওখানে মানিয়ে নেয়, নিজের মধ্যে একটা গরিমা ফিল আসে, ঠিক আছে, যে নতুন জীবন, ঠিক আছে, সব কিছু নতুনভাবে মানিয়ে নেওয়া, এই পার্টটাকে এখানে কবি বুঝিয়েছেন। তাহলে এখানে মেয়েদের জীবনের আজকে যে দুটো স্ট্যাঞ্জা পড়লাম, ফার্স্টে চুরির গল্পটা, নেক্সট স্ট্যাঞ্জায় বলা হয়েছে যে মেয়েদের বিয়ের স্বপ্ন দেখা এবং বিয়ের নতুন জীবনে পদার্পণ করা পর্যন্ত, এতটুকু এই
স্ট্যাঞ্জা জানতে পারলো, এবং পরবর্তী যে দুটো স্ট্যাঞ্জা রয়েছে সেখানে তারপরে বিয়ের পরে মা হওয়ার তারপরে সেই পার্টটাকে তুলে ধরছেন, তারপরের পার্টগুলোকে তুলে ধরছেন। ঠিক আছে, আমরা পরে যখন ওই স্ট্যাঞ্জা বা ওই সেকেন্ড ক্লাস আনবো তখন আমরা জানবো। আজকে এতটুকুই, আশা করি প্রত্যেকের কাছে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, ইউ উইল কমেন্ট ইন দ্য কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিব। নেক্সট আমরা কিছু ওয়ার্কশিট বা কর্মপত্র নিয়ে আসছি, যেটা হচ্ছে আজকের কবিতাটা কে কতটা বুঝতে পারলে সেটা তোমরা নিজেকে জাজ করতে পারবা। 4টা জাস্ট প্রশ্ন, আর লাস্টে একটা ট্রিক্স আছে, সেটা সবার জন্য বলে দিচ্ছি লাস্টে, এই পিডিএফটা যারা পেতে চাও। ফার্স্ট দেখো ওয়ার্কশিটগুলো। দ্য পোয়েম বেঙ্গল সেলার্স ইজ রিটেন বাই, এই কবিতাটি লিখেছেন কে? সরজিতা নাইডু, সরস্বতী নাইডু, সরোজিনী নাইডু, নান অফ দিস। এইভাবেই পরীক্ষায় প্রশ্ন দিবে। মনে হচ্ছে ফার্স্টেরটাই হয়তো সরোজিনী, যা ভালো করে দেখবে না, কিন্তু ফার্স্টেরটা না। ঠিক আছে, এইভাবে চোখ কান খোলা রেখে আমাদের পরীক্ষায় গিয়ে অ্যাটেন্ড করতে হবে সঠিক উত্তর। তো 1 নাম্বার দিয়ে যেটা উত্তর হবে কমেন্টে জানাও। 2 নাম্বার দেখো, দ্য পোয়েম বেঙ্গল সেলার ওয়াজ পাবলিশড ইন, এই কবিতাটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1900, 1911, 1921, 1912। 3 নাম্বার দেখো, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য পোয়েট্রি অফ কালেকশন, এই কবিতার কোন সংকলনে প্রকাশিত হয়? 4টা অপশন আছে, জানাও। 4th দেখো, দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম, এই কবিতার রাইম স্কিম বা ছন্দ মিল কি? এটা অনেকক্ষণ বুঝালাম। ঠিক আছে, একটু ভালো করে চোখ কান খোলা রেখে অ্যান্সার দেওয়া। প্রতিটা অপশন কিন্তু আলাদা আছে, ঠিক আছে, বা ডিফারেন্স আছে। এবার প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, যারা এতক্ষণ আমার সাথে ক্লাসটি করলে, প্রত্যেকে জানাও আজকের ক্লাসটি কেমন লাগলো। ক্লাসের মধ্যে একটু নতুনভাবে পয়েন্ট ওয়াইজ বা একটু নতুনত্ব কিছু খুঁজে পেলে কি, সেটা অবশ্যই কমেন্টে জানাও। এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দাও ক্লাসটি। এবং এরকম আরও কবিতা যে রয়েছে, দ্য সেকেন্ড কামিং বা এই কবিতার সেকেন্ড পার্ট যদি ক্লাসটি চাও, তবে অবশ্যই কমেন্টে জানাও যে দাদা সেকেন্ড পার্টের ক্লাস বা অন্য কবিতার ক্লাসগুলি চাই। এবং পরবর্তী ক্লাসের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, পরবর্তী ক্লাসের নোটিফিকেশান সবার আগে পেতে হলে। লাস্ট যেটা বলার কথা ছিল, আমি এখানে তোমাদের একটা 11-এর গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি এই পিডিএফগুলো শেয়ার করে থাকি বা এমসিকিউ টাইপের বিভিন্ন প্রশ্ন উত্তর সেখানে শেয়ার করে থাকি। তো তোমরা যারা জয়েন হতে চাও, আমি এখানে নাম্বারটি দিয়ে দিলাম, আমাকে SMS করতে পারো, আমি জয়েন করে দিব, অথবা আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও জয়েন হতে পারো। ঠিক আছে, তো এখানেই আজকের ক্লাস শেষ হলো। অবশ্যই জানিও ক্লাসটি কেমন লাগলো। ঠিক আছে, বাই, টাটা।